সবাইকে স্বাগতম নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো আশা করি এবং বাড়িতে আছো, নিরাপদেই আছো। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্যই বাড়িতে থাকা, কিন্তু বাড়িতে থাকলেও তোমরা কিন্তু বিদ্যালয়ের লেখাপড়া থেকে বিচ্ছিন্ন নও। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে সর্বদাই যোগাযোগ রেখেছি এবং এর মাধ্যমেই আমাদের ক্লাস চলছে, পরীক্ষা হচ্ছে, আবার সমস্ত শিক্ষা কার্যক্রম যেভাবে চলার কথা সেভাবেই চলছে। তো চলে যায় তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ক্লাসে আজকে কোন ক্লাসের পাঠ নিয়ে এসেছি সেটা দেখি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অধ্যায়টি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো আমরা দেখি যে আমরা আজকে দ্বিতীয় পত্রে কি পড়ব। আজকে আমরা পাঠ করব, আমাদের যেটা পাঠের বিষয় সেটা হচ্ছে ভাষা। এই ভাষার মধ্যে আমরা পড়ব ভাষা কি, ভাষা কাকে বলে, ভাষা কিভাবে তৈরি হয়, ভাষা, বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার রূপ কয়টি। আরও পড়ব ব্যাকরণ এবং এক কথায় প্রকাশ ও চিঠি। তো চলো আমরা প্রথমে পড়ি যে ভাষা। ভাষা কি? মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে তার মনের ভাব প্রকাশ করে কিভাবে? যে ভাষার মাধ্যমে। আর মানুষ ছাড়া কিন্তু অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না। আমরা জানি যে বিভিন্ন পশু পাখিরা বিভিন্ন রকম মুখ দিয়ে যে ধ্বনি করে বা আওয়াজ করে সেটা কিন্তু ভাষা নয়। আমরা তাদের বুঝতে পারি যে এটা কোন পাখি বা কোন পশু, কিন্তু এটা কিন্তু ভাষা নয়। এই কারণে যে মানুষ ছাড়া অন্য কেউ কোনো প্রাণী কথা বলতে পারে না। মানুষের মুখের কথাই তার ভাষা। কথা বলার জন্য মানুষ কিছু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, যেমন সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো যে হাত পার মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি, কিন্তু কথা বলার জন্য আমরা মুখ, জিভ, দাঁত, তালু, মাড়ি এগুলো ব্যবহার করে থাকি। এগুলোকে বলা হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? ভাষা। তাহলে আমরা জানলাম যে ভাষা কাকে বলে এখানে বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রটা কি? যে জিভ, মুখ, তালু, মাড়ি এগুলোর সমন্বয়ে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি সৃষ্টি হয় তাকে বলে ভাষা। তবে এসব ধ্বনির অর্থ থাকতে হবে। কোনো একটা আওয়াজ করলেই কিন্তু সেটা ধ্বনি হয়ে যায় না। অ, আ, ক এরকম বললে কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি বা কেউ কি বোঝাতে চাইছে। এর জন্য দরকার ধ্বনির অর্থ থাকতে হবে। অর্থ না থাকলে ধ্বনিকে ভাষা বলা যায় না। এই কারণে পশু পাখির ডাক ভাষা নয়। তাহলে আমরা এখন দেখি যে ভাষা কাকে বলে। মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে, তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো যে বাকযন্ত্রটা কি। মুখ, জিহ্বা, তালু, মাড়ি এগুলো হচ্ছে বাকযন্ত্র। উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। যেমন আমি একটা কথা বললে এখানে আমি বই পড়ি, এটা তোমরা বুঝতে পারছো যে আমি বই পড়ি, এই কথাটা বুঝাতে পেরেছি কাউকে, সবাই বুঝতে পারছে আমার এই কথাটা। যদি আমি বলতাম যে আমি পড়ি, যাই, খাই, এরকম, এটা কোনো অর্থ প্রকাশ করে না। সে স্কুলে যায় ইত্যাদি। তাহলে আমরা জানলাম যে ভাষা কাকে বলে। ভাষা কিভাবে তৈরি হয়? অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? ভাষা। ভাষার সৃষ্টি হয় মানুষের মুখের ধ্বনি থেকে। তবে মানুষের মুখের সব ধ্বনি কিন্তু ভাষা নয়। কেন নয়? যেসব ধ্বনি অর্থযুক্ত কেবল সেগুলিই ভাষা। আমি একটু আগে তোমাদের বোঝালাম যে কোনো আওয়াজ করলেই সেটা ভাষা হয় না। বাকযন্ত্রের সহায়তায় মুখ থেকে অর্থযুক্ত ধ্বনি বের হয়ে তৈরি হয় শব্দ। আর কয়েকটি শব্দ মিলে যখন একটা বাক্য তৈরি হয় তখন সেটা কি হয়? ভাষারূপে প্রকাশ পায়। আর এরূপ বাক্য যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে বা পায় তখনই তা ভাষা হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা জানলাম যে ভাষাটা কিভাবে তৈরি হয়। বাকযন্ত্রের সাহায্যে মুখ থেকে বিভিন্ন ধ্বনি বের হয়, সেই ধ্বনি সমষ্টির মাধ্যমে শব্দ হয়, শব্দ মিলে তৈরি হয় বাক্য, এবং এই বাক্যটা যখন একটা অর্থ প্রকাশ করে তখন সেটা হয়ে যায় ভাষা। এরপর আমরা বাংলা ভাষা কাকে বলে তাই নিয়ে আলোচনা করব। আমরা বাঙালি আর আমরা যে ভাষায় কথা বলি তা হচ্ছে বাংলা ভাষা।
বাঙালি বাংলাদেশের মানুষ ছাড়াও পশ্চিম বাংলার কিছু লোক, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, তারপর ত্রিপুরা, বিহার, উড়িষ্যার কিছু কিছু লোক বাংলা ভাষায় কথা বলে। প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষার উৎপত্তি 7ম শতাব্দীতে বলে মনে করা হয়, তবে কারো কারো মতে এর উৎপত্তি আরও আগে। তবে প্রথম থেকে বর্তমান কাল পর্যন্ত যে সময়ের বাংলা ভাষাকে 3 ভাগে ভাগ করা যায়, সেই 3 ভাগ হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়কাল ছিল 650 থেকে 1200 সাল পর্যন্ত। মধ্যযুগের সময়কাল 1201 থেকে 18 সাল পর্যন্ত। আর আধুনিক কাল হচ্ছে 1801 থেকে বর্তমান সাল পর্যন্ত। তো আমরা বাংলা ভাষা কাকে বলে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি যে মনের ভাব প্রকাশ করার জন্য বাঙালিরা যে ভাষায় কথা বলে তাকেই বাংলা ভাষা বলে। আমরা মাতৃভাষা আমাদের বাংলা, সে ভাষায় আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করি, দুঃখ, বেদনা, আনন্দ সমস্ত কিছুই আমরা আমাদের বাংলা ভাষায় প্রকাশ করি। তাই আমাদের যে মুখের ভাষা, আমরা বাঙালি যেই ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষার রূপ কয়টি ও কী কী? বাংলা ভাষার বয়স 1000 বছরের বেশি। আর দীর্ঘদিন ধরে এই যে চর্চা হয়ে আসছে বাংলা ভাষা, এর ফলে বাংলা ভাষায় বিভিন্ন রূপের সৃষ্টি হয়েছে। তাই ভাষারীতির দিক থেকে বাংলা ভাষার 2টি রূপ লক্ষ্য করা যায়। এক হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে চলিত ভাষা। নিচের ছকে এই 2টি রূপ দেখানো হলো। দেখো যে বাংলা ভাষা থেকে এসেছে সাধু ভাষা, চলিত ভাষা। তোমরা এই ভাগটা দেখলে যে কিভাবে দেখানো বাংলা ভাষা থেকে কোন 2টি ভাষা এসেছে। এরপর আমরা দেখি যে সাধু ভাষা কাকে বলে আর চলিত ভাষা কাকে বলে। যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে। যেমন তাহারা পড়িতেছে, ছেলেগুলি খেলিতেছে ইত্যাদি। এই যে ক্রিয়াপদের পূর্ণ ব্যবহার, সর্বনাম পদের পূর্ণ ব্যবহার, এইভাবে কি আমরা কথা বলি? আমরা কিন্তু এইভাবে কথা বলি না। আমরা কথা বলার সময় অন্যভাবে কথা বলি। আমরা বলি যে তারা পড়ছে বা ছেলেগুলো খেলছে, ছেলেরা খেলছে, এভাবে কথা বলি। সেটা আমরা চলিত ভাষায় দেখতে পাই যে যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে। যেমন আমরা উপরে দেখেছিলাম যে সাধু ভাষায় তাহারা পড়িতেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি তারা পড়ছে। ছেলেগুলি খেলিতেছে, ছেলেরা খেলছে। তো আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা এই ভাষারীতিটাই ব্যবহার করে থাকি। তারপরে আমরা ভাষা সম্পর্কে অনেক কিছু জানলাম, পড়লাম। এখন আমরা জানবো যে ব্যাকরণ আর বাংলা ব্যাকরণটা কি। প্রত্যেক ভাষারই কিছু নিয়ম কানুন আছে। প্রত্যেক ভাষা বলতে যে ইংরেজি, ফার্সি, হিব্রু, লাতিন, যে কোনো ভাষা বলো, হিন্দি, উর্দু, প্রত্যেক ভাষারই কিন্তু কিছু নিয়ম কানুন আছে। ভাষা শুদ্ধভাবে শেখা ও লেখার জন্য এসব নিয়ম কানুন মেনে চলতে হয়। তুমি যদি ব্যাকরণ না পড়ো, ব্যাকরণ সম্পর্কে না জানো, সেটা ইংরেজি ভাষাই হোক আর বাংলা ভাষাই হোক, তাহলে কিন্তু তুমি শুদ্ধভাবে নিয়মকানুন না জানলে কি করতে পারবে না? ভাষা তুমি প্রয়োগ করতে পারবে না, যথাযথভাবে প্রয়োগ করতে পারবে না। সেটা বলার ক্ষেত্রেও না, লেখার ক্ষেত্রেও না। এই নিয়মকানুনগুলি ব্যাকরণ। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। যে ব্যাকরণের মধ্যে যেই নিয়মকানুনগুলো আছে সেগুলো ভালোভাবে অধ্যয়ন করে ভাষার যে বিশ্লেষণ করা, যেভাবে ভাষাকে উপস্থাপন করা হয়, এই বিশেষভাবে বিশ্লেষণ করা হয় ব্যাকরণের নিয়ম নীতি, এর মাধ্যমেই ভাষা বিশেষভাবে শেখা হয়। ব্যাকরণ কাকে বলে? তাহলে আমরা এখান থেকে দেখি যে ব্যাকরণ কাকে বলে। যেই শাস্ত্র মানে বই, পুস্তক পাঠ করলে আমরা বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারি, তাকে ব্যাকরণ বলে। তাহলে আমরা কি জানলাম যে ব্যাকরণ কাকে বলে? যেই শাস্ত্র বা পুস্তক বা বই পাঠ করলে আমরা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারি, তাকে ব্যাকরণ বলে। এরপর ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী? কেন ব্যাকরণ পাঠ করব? এর কি গুরুত্বটা কী? সেটা আমরা একটু জেনে নিই। তোমরা খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা দেখবে। ভাষার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে।
ব্যাকরণ ভাষার যাবতীয় নিয়ম পদ্ধতি স্বরূপ ও প্রকৃতি প্রকাশ করে বলে ভাষা সম্পর্কে আগ্রহশীল ব্যক্তিকে ব্যাকরণ পাঠ করতে হয়। যে নাকি ভাষাটা তুমি যথাযথভাবে উপস্থাপন করার জন্য, ভালোভাবে শুদ্ধরূপে বলার জন্য তোমাকে কি করতে হবে, ব্যাকরণ পাঠের স্বরূপ প্রকৃতি পদ্ধতি সমস্ত কিছু তোমাকে জানতে হবে, ব্যাকরণের ভিতর পড়তে হবে। ব্যাকরণ পাঠ করলে ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করা যায়। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা জানা থাকলে তার সুষ্ঠু ও সার্থক প্রয়োগ সহজ হয়। আর তুমি যদি ব্যাকরণের নিয়ম কানুনগুলি ভালোভাবে জানো, তাহলে কিভাবে ভাষা প্রয়োগ করতে হবে সেটা তুমি ভালোভাবে প্রয়োগ করতে পারবে। ব্যাকরণ জানা থাকলে ভাষার ভুল ভ্রান্তি সম্পর্কে সচেতন হওয়া যায়, সেটা ইংরেজি গ্রামার হোক, ইংরেজি ভাষার ক্ষেত্রে হোক বা বাংলা ভাষার ক্ষেত্রেই হোক। তোমার যদি ইংরেজি গ্রামার ভালো জানা থাকে তাহলে তুমি ইংরেজি ভাষায় ভালোভাবে কথা বলতে পারবে, তার যথাযথ প্রয়োগ করতে পারবে। আবার যদি তুমি বাংলা ব্যাকরণ ভালোভাবে পড়ো, ভালোভাবে জানো, এর নিয়ম প্রকৃতি সমস্ত কিছু জানো, তাহলে তুমি কি করতে পারবে, বাংলা ভাষাও যথাযথভাবে প্রয়োগ করতে পারবে। তাছাড়া ভাষার সৌন্দর্য সম্পাদনে রীতিনীতি ও ব্যাকরণ থেকে অবহিত হওয়া যায়। ভাষা কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, শ্রুতি মধুর হয়, মাধুর্যমণ্ডিত হয়, সেটা কিন্তু এই ব্যাকরণ পাঠের মাধ্যমেই তুমি জানতে পারবে। সুতরাং ছাত্রছাত্রীদের জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে কেন আমাদের ব্যাকরণ পাঠ করতে হবে? যে ভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, সেটা শ্রুতি মধুর করার জন্য, মাধুর্যমণ্ডিত করার জন্য আমাদের ব্যাকরণ পাঠ করতে হবে। তাহলে আমরা ভাষার যথাযথ প্রয়োগ করতে পারব। এরপর দেখি যে বাংলা ব্যাকরণ কাকে বলে। অন্য অন্য ভাষার মতো বাংলা ভাষারও কতগুলো নিয়মকানুন রয়েছে। বাংলা ভাষা শুদ্ধভাবে শেখা ও লেখার জন্য এসব নিয়মকানুন মেনে চলতে হয়। ভাষার এই নিয়মকানুনগুলোর নাম বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কাকে বলে? যে শাস্ত্র পাঠ করলে আমরা বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারি তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে? যে আমরা যেই শাস্ত্র বা পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে বলতে পারবো, সেটাই হচ্ছে বাংলা ব্যাকরণ। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে ভাষা আর ব্যাকরণ সম্পর্কে অনেক কিছু জানলাম। এগুলো তোমরা যথাযথভাবে অনুশীলন করবে বাড়িতে। এরপর আমি তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে, আমরা প্রথম পত্রে এক কথায় প্রকাশ পড়ে থাকি, এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য এক কথায় প্রকাশ। এগুলো তোমরা খাতায় তুলবে ভালোভাবে এবং মনোযোগ দিয়ে অনুশীলন করবে। দেখো আমি পড়িয়ে দিচ্ছি। অনেকের মধ্যে একজন অন্যতম, অগ্রে জন্মেছে যে অগ্রজ, অহংকার নেই যার নিরহংকার, অন্যের অধীন নয় স্বাধীন, অকালে পেকেছে যা অকালপক্ষ, আকাশে চড়ে বেড়ায় খেচর, আমিষের অভাব নিরামিষ, আপনার রং লুকায় যে বর্ণচূড়া। আদি হতে অন্ত পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আদ্যন্ত, উপকারীর উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ, একই গুরু শিষ্য সতীর্থ, একই সঙ্গে পাঠ করে যারা সহপাঠী, নৌকা চালায় যারা নাবিক, পাখির ডাক কিচিরমিচির, পান করার ইচ্ছা পিপাসা। এরপর তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে একটা চিঠি দেওয়া হয়েছে। আমি চিঠিটা তোমাদের পড়িয়ে দিচ্ছি, কিভাবে চিঠি লিখতে হয় সেটা তোমরা দেখে নাও। চিঠি হচ্ছে তোমার দিনের অনুষ্ঠানে যোগদানের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো। তোমরা আজকাল মোবাইল ফোনে ফোন করে সবাইকে নিমন্ত্রণটা সেরে নাও, কিন্তু যখন আগের দিনে ছিল, কিছুকাল আগেও মানুষ চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করত। সেই চিঠিটা শিখে রাখা ভালো। যে মোবাইল ফোন আসছে বলে যে চিঠি লেখার নিয়ম চলে যাবে, তাই সেটা নয়, আমাদের শেখার জন্যই শেখা। চলো আমরা দেখি যে কিভাবে চিঠিটা। আমি এখন তোমাদের চিঠিটা পড়িয়ে দিচ্ছি। প্রথমে চিঠিতে থাকবে শিরোনাম, যেটা তোমার ঠিকানা থাকবে, তারপর থাকবে যে সম্ভাষণ। প্রিয় রুমি, আমার শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। তুমি শুনে খুশি হবে যে চলতি মাসের 25 তারিখ আমার জন্মদিন। এই উপলক্ষে ওই দিন সন্ধ্যা 7টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তোমার নিমন্ত্রণ রইল। অন্য অন্য বন্ধুরাও আসবে, তুমি এলে খুব মজা হবে, সময় মিলে আনন্দ করা যাবে। এখন বিদায় সম্ভাষণ, এটা হচ্ছে মূল বক্তব্য। তারপর
আজ আর বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে, তোমার আসার প্রতীক্ষায় রইলাম, ভালো থেকো। এটা হচ্ছে বিদায় সম্ভাষণ। তারপর হচ্ছে তোমার স্বাক্ষর, যে ইতি তোমার বন্ধু ক খ লিখবে বা তোমার নাম লিখবে, যে কোনো একটা নাম দিবে। তারপর হচ্ছে এই পোস্ট কার্ডটা থাকবে। এটা না থাকলে তোমার চিঠি কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছবে না। চিঠি লিখলে কিন্তু ঠিকানা লিখলে না, সেটা তাহলে চিঠি কিভাবে যাবে নির্দিষ্ট জায়গায়? এর জন্য তোমাকে এই পোস্ট কার্ডের উপরে বা খামের উপরে এই ঠিকানাটা লিখতে হবে। প্রেরক হচ্ছে আমি নিজে, যে চিঠিটা লিখছে সে তার ঠিকানা দিয়ে পাঠাবে। আর প্রাপক হচ্ছে চিঠিটা যে পাবে সেটা হচ্ছে প্রাপক, তার নাম দিয়ে তার ঠিকানা দিয়ে পাঠানো হবে, যাতে চিঠিটা সে নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। তাই তোমাকে অবশ্যই ঠিকানাটা লিখতে হবে। তাহলে আমরা শিক্ষার্থীরা যে চিঠিটা কিভাবে লিখতে হয় সেটা শিখলাম। তোমরা এই চিঠিটা বাসায় খাতায় তুলে শিখে ফেলবে। আর তোমাদের জন্য বাসায় যা পড়া থাকবে, যে ভাষা কাকে বলে, বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষার রূপ কয়টি ও কী কী, সাধু ভাষা ও চলিত ভাষা কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী, বাংলা ব্যাকরণ কাকে বলে, এক কথায় প্রকাশ ও চিঠি। আমরা ভাষা এবং ব্যাকরণ সম্পর্কে অনেক কিছু জেনেছি। তোমরা সংজ্ঞাগুলো শিখে ফেলবে। আর এর সাথে এক কথায় প্রকাশ ও চিঠি খাতায় তুলে যথাযথভাবে অনুশীলন করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় নিরাপদে থাকবে।